মর্গান হাউসেলের বিশ্ববিখ্যাত মাস্টারপিস দ্য সাইকোলজি অফ মানি কেবল একটি বই নয়, এটি অর্থবিত্তের পেছনে লুকিয়ে থাকা মানুষের জটিল মনস্তত্ত্বের এক স্বচ্ছ আয়না। আমরা সাধারণত মনে করি টাকা কামানো মানেই হচ্ছে গণিত বোঝা, জটিল সব চার্ট বিশ্লেষণ করা কিংবা স্টক মার্কেটের খুঁটিনাটি জানা। কিন্তু লেখক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে পকেটে কত টাকা আসবে আর কত টাকা থাকবে তা আপনার আইকিউয়ের চেয়ে আপনার আচরণের উপর বেশি নির্ভর করে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি আমাদের চারপাশের মানুষের দিকে তাকাই, তবে দেখব অনেক উচ্চশিক্ষিত মানুষও মাসের শেষে ঋণের জালে জড়িয়ে পড়ছেন। আবার অনেক সাধারণ ব্যবসায়ী বা স্বল্প আয়ের মানুষ সঠিক মানসিকতার জোরে ধীরে ধীরে সম্পদের পাহাড় গড়ছেন। এই বইটি মূলত সেই অদৃশ্য সুতোর টানগুলো আমাদের শেখায় যা একজন মানুষকে সম্পদশালী বা নিঃস্ব করে তোলে। টাকা আসলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং এটি তাদেরই ধরা দেয় যারা এর অলিখিত নিয়মগুলো বুঝতে পারে। আপনার আজকের একটি ছোট আর্থিক সিদ্ধান্ত আগামী 10 বা 20 বছর পরের আপনার জীবনযাত্রাকে আকাশ পাতাল বদলে দিতে পারে। যেখানে প্রচলিত অর্থনীতির বইগুলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা শেয়ার সিলেকশন নিয়ে কচকচানি করে, সেখানে হাউসেলের এই বইটি মানুষের লোভ, ভয়, নিরাপত্তাহীনতা আর উচ্চাকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েছে। লেখক খুব চমৎকারভাবে বুঝিয়েছেন যে কেন একজন মানুষ সব জেনেও ভুল বিনিয়োগ করে, কিংবা কেন কেউ বিপদের কথা চিন্তা না করে ঋণের সাগরে ডুব দেয়। আসল কথা হলো আপনার জ্ঞান কতটা গভীর, তার চেয়ে বড় প্রশ্ন হলো আপনি নিজের আবেগকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার আচরণ সঠিক না হলে পৃথিবীর সমস্ত ডিগ্রি বা ইনসাইডার তথ্য আপনাকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে পারবে না। চলুন তবে এই বইয়ের 12টি বৈপ্লবিক পাঠের গভীর সাগরে ডুব দেওয়া যাক। পাঠ 1, কেউ পাগল নয়, নো ওয়ানস ক্রেজি। আমাদের প্রত্যেকেরই টাকা খরচ বা সঞ্চয় করার নিজস্ব একটা ঢং আছে। আপনি হয়তো ভাবছেন আপনার পাশের বাসার মানুষটি লটারি কিনে বা ফালতু শৌখিনতায় টাকা উড়িয়ে বোকামি করছে, কিন্তু তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখবেন সে হয়তো এটাই সঠিক মনে করছে। মানুষের আর্থিক সিদ্ধান্তগুলো গড়ে ওঠে তার বেড়ে ওঠা পারিবারিক সংস্কার, অতীতের অভাব কিংবা প্রাচুর্যের অভিজ্ঞতার ওপর। পুরো পৃথিবীর আর্থিক ইতিহাসের সাপেক্ষে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়তো 0.0001%, কিন্তু আপনার যাবতীয় আর্থিক সিদ্ধান্তের 80% নিয়ন্ত্রিত হয় আপনার সেই ক্ষুদ্র অভিজ্ঞলব্ধ বিশ্বাসের দ্বারা। উদাহরণস্বরূপ, আমাদের দেশে দেখা যায় অতি নিম্ন আয়ের মানুষরা অনেক সময় তাদের আয়ের একটা অংশ লটারি বা অতি ঝুঁকিপূর্ণ স্কিমে বিনিয়োগ করে। একজন সচ্ছল মানুষের কাছে এটা চরম বোকামি মনে হতে পারে, কিন্তু সেই দরিদ্র মানুষটির কাছে ওই লটারিটাই হয়তো অভাব থেকে মুক্তির একমাত্র রঙিন স্বপ্ন। আমরা যতক্ষণ না নিজেদের অন্যের জুতোয় পা দিয়ে দেখছি, ততক্ষণ তাদের সিদ্ধান্তকে পাগলামি মনে হবে। আসলে দুনিয়ায় কেউ আর্থিক বিষয়ে পাগল নয়, সবাই শুধু নিজের দেখা সীমিত পৃথিবীটার সাপেক্ষে সেরা সিদ্ধান্তটাই নেওয়ার চেষ্টা করে। পাঠ 2, ভাগ্য এবং ঝুঁকি, লাক অ্যান্ড রিস্ক। সফলতা আর ব্যর্থতার সমীকরণে আমরা প্রায়ই একটি বড় উপাদানকে অস্বীকার করি, তা হলো ভাগ্য এবং ঝুঁকি। আমরা মনে করি কঠোর পরিশ্রমই সফলতার একমাত্র চাবিকাঠি। পরিশ্রম অবশ্যই প্রয়োজন, কিন্তু জীবনের জটিল খেলায় আপনার নিয়ন্ত্রণের বাইরের কিছু ঘটনা আপনার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। বিল গেটসের উদাহরণটি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। 1968 সালে যখন পুরো পৃথিবীতে কম্পিউটার ছিল হাতে গোনা, তখন বিল গেটস এমন একটি স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন যেখানে কম্পিউটার ল্যাব ছিল। সেই সময় বিল ডাগউড নামক একজন শিক্ষকের দূরদর্শিতার জন্য $3000 দিয়ে কম্পিউটার কেনা না হলে হয়তো আজ আমরা মাইক্রোসফট চিনতাম না। গেটসের সাথে তার 2 বন্ধু পল অ্যালেন এবং কেন্ট ইভ্যান্সও সমান প্রতিভাবান ছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিণাসে গ্র্যাজুয়েশনের আগেই এক পর্বতারোহণ দুর্ঘটনায় কেন্ট ইভ্যান্স প্রাণ হারান। এখানে একই মেধা ও পরিশ্রম থাকা সত্ত্বেও বিল গেটস পেলেন ভাগ্যের চরম আনুকূল্য, আর কেন্ট ইভ্যান্স হলেন চরম ঝুঁকির শিকার। তাই জীবনে যখন বড় কোনো সফলতা আসে, তেমন অহংকারী হওয়া ঠিক নয়, তেমনি ব্যর্থতায় ভেঙে পড়া উচিত নয়, কারণ পৃথিবীটা অনেক বড় এবং জটিল।
এখানে সব সুতো আপনার হাতে থাকে না। অনেক সময় আপনার পরিশ্রম বা মেধার বাইরেও ভাগ্য বা ঝুঁকি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। পার্ট 3, কখনোই পর্যাপ্ত নয়, নেভার এনাফ। দুনিয়াখ্যাত দুই লেখক কার্ট ভনেগাট এবং জোসেফ হেলার একবার এক বিলিয়নারের বিলাসবহুল পার্টিতে গিয়েছিলেন। কার্ট কৌতুক করে হেলারকে বললেন, এই বিলিয়নার একদিনে যত টাকা আয় করেন, আপনার কালজয়ী বইগুলো বিক্রি করে সারা জীবনেও আপনি ততটা আয় করতে পারেননি। হেলার খুব শান্তভাবে হাসি মুখে জবাব দিলেন, তা সত্য, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা ওর কখনোই থাকবে না। কার্ট অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সেটা কি? হেলার বললেন, পর্যাপ্ত বা এনাফ। এই একটি শব্দ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের সমাজের ইঁদুর দৌড়ে আমরা কখনোই থামতে জানি না। যখনই আমরা একটা লক্ষ্য অর্জন করি, গোল পোস্টটা আরও দূরে সরিয়ে দিই। অন্যের সাথে নিজেকে তুলনা করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফাঁদ। পুঁজিবাদী সমাজ আমাদের শেখায় আরও চাই, আরও বড় চাই। কিন্তু মনে রাখবেন, আপনি যত উপরেই ওঠেন না কেন, আপনার উপরে সব সময় কেউ না কেউ থাকবেই। পর্যাপ্ত কি সেটা না বুঝলে আপনি অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন, যা আপনার তিল তিল করে গড়ে তোলার সম্মান, পরিবার, স্বাধীনতা বা মানসিক প্রশান্তিকে ধ্বংস করে দিতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা প্রায়ই দেখি অনেক বড় ব্যবসায়ী বা পদস্থ কর্মকর্তা আরও বেশি পাওয়ার লোভে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে সব হারান। মনে রাখবেন, টাকার জন্য নিজের সুখ আর প্রিয়জনদের হারানো মোটেও বুদ্ধিমানের কাজ নয়। জেতার সেরা উপায় হলো এমন কোনো অসম প্রতিযোগিতায় অংশই না নেওয়া যেখানে কোনো শেষ নেই। পার্ট 4, চক্রবৃদ্ধির জাদু, দ্য ম্যাজিক অফ কম্পাউন্ডিং। ওয়ারেন বাফেটের অঢেল সম্পদের রহস্য কি? তিনি কি অলৌকিক কোনো জাদুকর? মোটেও না। তার আসল শক্তি হল ধৈর্য এবং সময়। বাফেট কেবল একজন ভালো বিনিয়োগকারী নন, তিনি ৭৫ বছর ধরে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে চলেছেন। আমরা অনেক সময় রাতারাতি বড়লোক হবার ধান্দা করি, কিন্তু বাফেটের সফলতার মূল ভিত্তি ছিল তার শৈশবে শুরু করা বিনিয়োগ এবং তা দীর্ঘ সময় ধরে আঁকড়ে ধরা। বিনিয়োগ মানেই যে আপনাকে প্রতি বছর সবচেয়ে বেশি লাভ করতে হবে তা নয়, বরং মাঝারি মানের রিটার্ন নিয়ে দীর্ঘ সময় টিকে থাকাটাই আসল বুদ্ধিমত্তা। একেই বলে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু। শুরুতে এর গতি খুব ধীর মনে হলেও সময় গড়ানোর সাথে সাথে এর শক্তি জ্যামিতিক হারে বাড়তে থাকে। টাকার চাকা একবার ঘুরতে শুরু করলে তা আপনার কল্পনাতীত সম্পদ তৈরি করতে পারে। তবে সমস্যা হলো, আমরা দ্রুত ফল চাই বলে মাঝপথে ধৈর্য হারিয়ে ফেলি। টাকা উপার্জন করা এক, আর সেই টাকাকে ধরে রাখা দুটি সম্পূর্ণ ভিন্ন মেরুর কাজ। টাকা কামাতে সাহস আর ঝুঁকি লাগে, কিন্তু সেই সম্পদ টিকিয়ে রাখতে লাগে বিনয় বা হিউমিলিটি, আর এই ভয় যে সাবধান না হলে সব ধুলোয় মিশে যেতে পারে। পাঠ 5, ধনী হওয়া বনাম ধনী থাকা। আপনি হয়তো খুব পরিশ্রম করে বা ঝুঁকি নিয়ে অনেক টাকা কামিয়ে ফেললেন, কিন্তু সেই টাকা আজীবন আপনার কাছে থাকবে কিনা তা নির্ভর করবে আপনার মানসিকতার ওপর। টাকা উপার্জনের জন্য আপনার মধ্যে যে এগ্রেসিভ মনোভাব কাজ করে, টাকা ধরে রাখতে ঠিক তার উল্টোটা প্রয়োজন, অর্থাৎ সার্ভাইভাল মাইন্ডসেট বা টিকে থাকার লড়াই। নামকরা বিনিয়োগকারী মাইকেল মরিৎজ খুব সুন্দরভাবে বলেছেন, আমাদের মনে রাখতে হবে গতকালের সাফল্য আগামীর গ্যারেন্টি নয়। ধনী হয়ে থাকার জন্য 3টি মূল বিষয় মাথায় রাখা জরুরি। 1, আর্থিক ভিত্তি মজবুত করা। বাজারের অস্থিরতা সহ্য করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে, যাতে মন্দার সময়ও আপনি টিকে থাকতে পারেন। 2, ভুলের অবকাশ রাখা, মার্জিন অফ সেফটি। কোনো পরিকল্পনাই 100% নিখুঁত হয় না, তাই সবসময় একটা প্ল্যান বি রাখুন। একটি জিনিসের উপর অতিরিক্ত ভরসা করলে পুরো সাজানো বাগান ভেস্তে যেতে পারে। 3, সতর্ক আশাবাদ। ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখুন যে ভালো কিছু হবে, কিন্তু পথে আসা সম্ভাব্য বিপদগুলো নিয়েও সজাগ থাকুন। পাঠ 7, আসল সম্পদ সেটা যা দেখা যায় না। আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত। হয়তো কারোর দামি গাড়ি, বিশাল অট্টালিকা বা ব্র্যান্ডের পোশাক দেখে আমরা ধরে নিই তিনি অনেক ওয়েলদি বা সম্পদশালী। কিন্তু লেখক মর্গান হাউজেল এখানে অ্যাকাউন্টেন্সির এক অমোঘ সত্য তুলে ধরেছেন। রিচ হওয়া আর ওয়েলদি হওয়া এক বিষয় নয়। যারা প্রচুর খরচ করে বিলাসিতা প্রদর্শন করেন তারা আসলে রিচ, তাদের আয় অনেক বেশি এবং তারা সেটা খরচ করে দুনিয়াকে দেখাচ্ছেন। কিন্তু ওয়েলথ বা আসল সম্পদ হলো সেই টাকা যা এখনও খরচ করা হয়নি। সম্পদ হলো সেই অপশন বা সুযোগ যা আপনার ব্যাংকে বা ইনভেস্টমেন্টে জমা আছে, যা আপনি এখনও কোনো দামি খেলনা কিনতে ব্যয় করেননি।
আসল সম্পদের সৌন্দর্য হলো এটি আপনাকে পছন্দের স্বাধীনতা দেয়। আপনার হাতে পর্যাপ্ত সম্পদ থাকলে আপনি যখন খুশি চাকরি ছাড়তে পারেন, অসুস্থতায় সেরা চিকিৎসা নিতে পারেন বা হুট করে আসা কোনো সুযোগ লুফে নিতে পারেন। মনে রাখবেন, সম্পদ মানে আপনি কি কিনেছেন তা নয়, বরং সম্পদ মানে হলো আপনার প্রয়োজন বা শখের সময় সেটি কেনার ক্ষমতা আপনার হাতে থাকা। পাঠ ৮, সঞ্চয়ের মনস্তত্ত্ব। একটি নির্দিষ্ট আয়ের স্তরে পৌঁছানোর পর মানুষের সঞ্চয় করার মানসিকতা 3 ধরনের হয়। একদল নিয়ম করে সঞ্চয় করে, দ্বিতীয় দল মনে করে সঞ্চয় করার কোনো মানে নেই, আর তৃতীয় দল ভাবতেই পারে না যে তাদের সঞ্চয় করা প্রয়োজন। কিন্তু সত্য হলো, আপনার বিনিয়োগের মুনাফার চেয়েও আপনার সঞ্চয়ের অভ্যাস বেশি গুরুত্বপূর্ণ। সঞ্চয় করার জন্য সবসময় কোনো বিশেষ কারণ, যেমন গাড়ি কেনা বা বাড়ি বানানো থাকার প্রয়োজন নেই। স্রেফ অদৃশ্য বিপদের কথা মাথায় রেখে বা নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য সঞ্চয় করা উচিত। যখন আপনার হাতে জমানো টাকা থাকবে, তখন আপনাকে অন্যের মর্জিতে চলতে হবে না। এই যে নিজের হাতে বিকল্প থাকা, এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট। অন্যেরা আপনাকে নিয়ে কি ভাবছে সেই অহংকার বিসর্জন দিতে পারলে সঞ্চয় করা অনেক সহজ হয়ে যায়। পাঠ 9, যুক্তিসঙ্গত হওয়া বনাম পারফেক্ট হওয়া। রিজনেবল গ্রেটার দ্যান র্যাশনাল। টাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের অতিরিক্ত রোবট হওয়ার প্রয়োজন নেই। গাণিতিক বা থিওরিটিক্যাল দিক থেকে পারফেক্ট হওয়ার চেয়ে যুক্তিসঙ্গত হওয়া বেশি জরুরি। ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের সবচেয়ে বড় শত্রু হল আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস। ইতিহাসবিদ স্কট স্যাগান বলেছিলেন, যে ঘটনাগুলো আগে কখনো ঘটেনি সেগুলোই বারবার ঘটে। অর্থাৎ অতীত দেখে আপনি ভবিষ্যৎ 100% প্রেডিক্ট করতে পারবেন না। বিনিয়োগের ক্ষেত্রে সবসময় মার্জিন অফ সেফটি বা ভুলের জায়গা রাখা উচিত। এমন কোনো ঝুঁকি নেবেন না যেখানে একটি মাত্র ভুল আপনার পুরো পুঁজি শেষ করে দিতে পারে। বিশেষ করে যাদের আয়ের উৎস মাত্র একটি এবং কোনো এমার্জেন্সি ফান্ড নেই, তারা সবচেয়ে বড় ঝুঁকির মুখে থাকেন। তাই এমন অজানার জন্য টাকা জমিয়ে রাখুন যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না, কারণ জীবন আপনাকে এমন ধাক্কা দেবে যা কোনো ইকোনমিক মডেলে লেখা নেই। পাঠ 10, সময়ের সাথে আপনি বদলে যাবেন। ইউল চেঞ্জ। মানুষ হিসাবে আমরা প্রতিনিয়ত বিবর্তিত হই। আপনি 18 বছর বয়সে যা চেয়েছিলেন, 30 বছর বয়সে এসে আপনার চাওয়া বদলে যাবে। আবার 50 বছরে গিয়ে আগের সিদ্ধান্তগুলোকে ভুল মনে হতে পারে। একেই বলে এন্ড অফ হিস্ট্রি ইলিউশন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই পরিবর্তনশীল মন। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো সাঙ্ক কস্ট। অনেক সময় আমরা কোনো ভুল ব্যবসায় বা বিনিয়োগে টাকা ঢালতেই থাকি শুধু এই ভেবে যে আগে তো অনেক লস করেছি, এখন ছেড়ে দিলে সব যাবে। এটি একটি মারাত্মক ফাঁদ। পেছনের ক্ষতি ভুলে গিয়ে সামনের বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচানোই হলো প্রকৃত বীরত্ব। পাশাপাশি মনে রাখবেন, ভালো বিনিয়োগের একটা অদৃশ্য মূল্য আছে। সেই মূল্য শুধু টাকায় নয়, বরং তা দিতে হয় ভয়, অনিশ্চয়তা, সন্দেহ আর আফসোসের মাধ্যমে। যদি আপনি শেয়ার বাজারের ওঠানামাকে লস হিসাবে না দেখে বরং ভালো রিটার্ন পাওয়ার একটি ফি বা চার্জ হিসাবে মেনে নিতে পারেন, তবেই আপনি মানসিকভাবে শান্ত থাকতে পারবেন। পাঠ 11, নেতিবাচক চিন্তার আকর্ষণ, দ্য সিডাকশন অফ পেসিমিজম। আশ্চর্যজনক হলেও সত্যি যে মানুষ ইতিবাচক কথার চেয়ে নেতিবাচক বা দুঃসংবাদ বেশি বিশ্বাস করে। আপনি যদি কাউকে বলেন আগামী 10 বছরে দেশ অনেক উন্নত হবে, তবে তারা আপনাকে গুরুত্ব দেবে না। কিন্তু যদি বলেন সামনে ভয়াবহ দুর্ভিক্ষ আসছে, তবে সবাই কান খাড়া করে শুনবে। নেতিবাচক চিন্তা অনেক সময় আমাদের কাছে খুব বুদ্ধিদীপ্ত মনে হয়। এর কারণ আমাদের বিবর্তন। আদিমকালে টিকে থাকার জন্য মানুষকে সব সময় বিপদের কথা ভাবতে হতো, কিন্তু অর্থনীতির ইতিহাস বলে ভিন্ন কথা। সমস্যা আসবেই, আর মানুষ তার সৃজনশীলতা দিয়ে সেই সমস্যার সমাধানও বের করবে। যেমন তেলের সংকট এলে মানুষ বিকল্প জ্বালানি আবিষ্কার করে। সমস্যা যেখানে থাকে সেখানেই বড় সুযোগ লুকিয়ে থাকে। মনে রাখবেন, প্রবৃদ্ধি বা উন্নতি হয় খুব ধীরে ধীরে, তিল তিল করে, কিন্তু ধ্বংস বা বিপর্যয় আসে এক নিমেষে। তাই নেতিবাচক চিন্তার জালে আটকে না পড়ে ধৈর্য ধরে প্রবৃদ্ধির ওপর বিশ্বাস রাখাই হলো বুদ্ধিমানের কাজ। পাঠ 12, লেখকের ব্যক্তিগত স্বীকারোক্তি, দ্য কনফেশনস। বইয়ের শেষ ভাগে লেখক মর্গান হাউজলে তার নিজের জীবনের কিছু ব্যক্তিগত আর্থিক দর্শন শেয়ার করেছেন। তার মতে অর্থ নিয়ে তার যাবতীয় পরিকল্পনার একমাত্র লক্ষ্য হল স্বাধীনতা। তিনি এমন এক জীবন বেছে নিয়েছেন যেখানে খুব বেশি খরচের প্রয়োজন হয় না। তার আনন্দের উৎস হল ব্যায়াম করা, বই পড়া, পডকাস্ট শোনা কিংবা নতুন কিছু শেখা।
একটি কৌতূহলী দীপক বিষয় হল লেখক তার নিজের বাড়িটি কোনো ব্যাংক ঋণ ছাড়াই নগদ টাকায় কিনেছেন। গাণিতিক বা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে হয়তো এটি একটি ভুল সিদ্ধান্ত, কারণ সেই টাকা অন্য কোথাও বিনিয়োগ করলে হয়তো বেশি লাভ হতো। কিন্তু লেখক মনে করেন ঋণের বোঝা না থাকা তাকে যে মানসিক শান্তি আর নিরাপত্তার অনুভূতি দেয় তার মূল্য যে কোনো মুনাফার চেয়ে অনেক বেশি। হাউজেল তার মোট সম্পদের প্রায় 20% সবসময় নগদ বা ক্যাশ আকারে জমিয়ে রাখেন। তিনি এটি করেন যাতে শেয়ার বাজারের বড় কোনো ধসের সময় তাকে বাধ্য হয়ে নিজের ইনভেস্টমেন্ট বিক্রি করতে না হয়। কিংবদন্তি বিনিয়োগকারী চার্লি মুঙ্গার একটি দারুণ কথা বলেছিলেন, চক্রবৃদ্ধির বা কম্পাউন্ডিংয়ের প্রথম নিয়ম হলো একে অকারণে মাঝপথে থামিয়ে দিও না। লেখক এখন আর আলাদাভাবে কোনো কোম্পানির শেয়ার কেনেন না, বরং দীর্ঘমেয়াদে লো কস্ট ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেন, কারণ এটি সাধারণ মানুষের জন্য সবচেয়ে নিরাপদ এবং সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বন্ধুরা, দ্য সাইকোলজি অফ মানি বইটির এই সারসংক্ষেপ আশা করি আপনাদের ভাবনার জগতে নতুন খোরাক জুগিয়েছে। আমরা যদি এই বইয়ের শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি, তবে আমাদের আর্থিক অবস্থা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উভয় ক্ষেত্রেই এক বৈপ্লবিক পরিবর্তন আসা সম্ভব। টাকার পেছনে অন্ধের মতো না ছুটে এর মনস্তত্ত্ব বুঝুন, ধৈর্য ধরুন এবং নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। এই আদর্শগুলোই আপনাকে সত্যিকারের সম্পদশালী করে তুলবে। আপনার আর্থিক যাত্রায় এই জ্ঞানগুলো সহায়ক হোক, এই কামনাই করি।